তো নমস্কার বন্ধুরা, অনমোল টেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা অবশ্যই ভোটার এসআইআর নিয়ে। তো বন্ধুরা, অনেকদিন পরে আবার আমি এসআইআর এর একটা একদম লেটেস্ট আপডেট নিয়ে ভিডিও করছি। বাকিদের মতো আমি এরকম মানে এসআইআর এর প্রত্যেকটা ফর্মের প্রত্যেকটা লাইন নিয়ে ভিডিও টপিক বানাতেও চাই না, আর আপনাদের এইভাবে মানে ইরিটেট করতেও চাই না এই এসআইআর নিয়ে। তো যখন আমার কাছে একদম লেটেস্ট কোনো আপডেট বা লেটেস্ট কোনো ইনফরমেশান আছে, তখনই আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও করে সেই লেটেস্ট ইনফরমেশানগুলো জাস্ট আপনাদেরকে জানানোর জন্যে। তো কিছু জিনিস নতুন ইলেকশন কমিশনের পক্ষ থেকে পাওয়া গেছে। এইবার অনেকে বলবেন যে নোটিশ যদি কিছু পাওয়া গিয়ে থাকে তাহলে সেটার পিডিএফ, এবার সব কিছুর পিডিএফ ওইভাবে আমি মানে ফলো করি না। এই যে আমি যে টোটাল একসাথে বেশ কিছু পয়েন্টস নিয়ে এসেছি, সেগুলো হচ্ছে ইলেকশন কমিশনের ডে ওয়াইজ বেশ কিছু তারা নোটিশ জারি করে। কিছু থাকে, খুব কম নোটিশই থাকে বাংলাতে, ম্যাক্সিমাম থাকে ইংলিশে। তো সেই সব নোটিশের মধ্যে ঘেটে কিছু কিছু পয়েন্ট সেগুলো তুলে নিয়ে আসা হয়েছে আজকের এই ভিডিওতে। তো ইন ডিটেল পুরো ভিডিওটা শুনলে পরে আপনাদের আজকে পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, যেটুকু ডাউট আছে সেটুকুও ক্লিয়ার হবে। প্রথমেই বলে রাখি, এসআইআর নিয়ে কিন্তু মানে এক শ্রেণীর মানুষের প্রচুর আতঙ্ক রয়েছে, আর সেই আতঙ্কের জন্য কিন্তু এক শ্রেণীর মানুষ স্টিল আজকে পর্যন্ত পাওয়া নিউজ অনুযায়ী কিন্তু কিছু কিছু মানুষ সুইসাইড করছে। এই এসআইআর এর ডকুমেন্ট দেখাতে পারবে না, বা এসআইআর এর নাম থাকবে না, বা এসব কিছু মিসকনসেপশন নিয়ে না বুঝেই না জেনেই কিন্তু সুইসাইডগুলো করে বা করছে। তো এসআইআর প্রক্রিয়ায় কাদের কাদের নাম বাদ পড়তে চলেছে সেই নিয়ে আতঙ্কের শেষ নেই। এই আপডেটটা কিন্তু ইলেকশন কমিশনের কাছেও আছে, ঠিক আছে। সেই আতঙ্কের জেরে একের পর এক মৃত্যু হচ্ছে বলেও অভিযোগ। সত্যি কি এই এসআইআর প্রক্রিয়ায় মানুষের নাম বাদ হতে পারে আর সমস্যায় পড়তে পারে বহু নাগরিক? এইবার এই এসআইআর প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান একদম ক্লিয়ার করে দিল ইলেকশন কমিশন, যে কাদের কাদের নাম বাদ পড়বে আর কাদের কাদের নাম এসআইআরে থাকবে, মানে নতুন যে লিস্ট পাবলিশ হবে সেখানে থাকবে। তো প্রথমেই আসি যে নতুন যে ভোটার তালিকা এসআইআর এর পরে পাবলিশ হবে, তো সেইখানে কাদের কাদের নাম থাকছে বা থাকবে। যেসব ভোটার কোনো এলাকার স্থায়ী বাসিন্দা, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে বয়স 18 বছরের বেশি। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যারা ভারতের নাগরিক, তারাই একমাত্র ভোটার তালিকায় থাকবে বা তাদের নাম ভোটার তালিকায় থাকবে। 2025-এর ভোটার তালিকাকে বেস তালিকা হিসাবে ধরা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম থাকতে গেলে 3টে প্যারামিটার্স মেনটেন করতে হবে বা 3টে মাপকাঠি তারা দিয়ে দিয়েছে। তো প্রথম হচ্ছে 18 বছরের ওপরে তার বয়স হতে হবে, যে এলাকায় সে রয়েছে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। থার্ড হচ্ছে তাকে ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতের নাগরিক হতে হবে। এই 3টে ক্রাইটেরিয়া যদি আপনার ম্যাচ করে তাহলে কিন্তু ভোটার তালিকায় আপনার নাম থাকবে। অবশ্যই তার এগেনস্টে কিন্তু আপনাকে প্রুফ দেখাতে হবে, সেটা আপনি মুখে বললেই হবে না যে আমি ভারতের নাগরিক বা আমি এই এলাকার বাসিন্দা, এটা মুখে বললে হবে না, আপনাকে প্রুফ দিতে হবে। এইবার কোশ্চেন আসছে হচ্ছে যে কাদের নাম ভোটার তালিকায় থাকবে না বা কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে নাম অবশ্যই ভোটার তালিকা থেকে বাদ যাবে কমিশনের নির্দেশিকা অনুযায়ী। মূলত 3টি কারণে কোনো ব্যক্তির নাম চূড়ান্ত তালিকা মানে ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ হতে পারে। ফার্স্ট পয়েন্ট, কোন কারণ হতে পারে? মৃত ব্যক্তি। তালিকায় থাকা যে সমস্ত ভোটার মৃত বলে চিহ্নিত হবে তাদের নাম ভোটার তালিকা থেকে বা ফাইনাল রোল থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। স্থানান্তরিত ভোটার মানে যারা শিফট করে গেছে, যে সমস্ত ব্যক্তি অন্য কোথাও পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়ে গেছেন এবং নতুন ঠিকানায় যাদের ভোটার তালিকায় নাম উঠেছে তাদের নাম পুরনো স্থান থেকে বাদ হয়ে যাবে। ধরুন আমি একজন ব্যক্তি বিবাহের পরে মানে বিয়ের পরে বা অন্য কোনো কারণে আমি আজকে বীরভূম জেলা থেকে সাপোজ আমি আজকে পুরুলিয়া জেলাতে চলে গেছি, বাট আমার বীরভূম জেলাতেও নাম আছে, পুরুলিয়া জেলাতেও নাম আছে। তো আমার আগের যে এরিয়া মানে বীরভূম জেলা, সেইখান থেকে আমার নাম বাদ হয়ে যাবে, পুরুলিয়া জেলাটা থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড, নথির অভাব বা ভুলভ্রান্তি, ঠিক আছে। যাদের ভোটার তালিকায় নাম থাকার সপক্ষে কোনো বৈধ ডকুমেন্ট বা নথি নেই, অথবা ভুলবশত যাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছিল তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে। কারোর নাম অনেক সময় ভোটার তালিকায় ভুলবশত উঠে গেছে, বা কারোর ভোটার তালিকায় নাম ওঠার কথাই নয়, তার কোনো ডকুমেন্টস নেই,
নাম উঠে গেছে, তো সেইগুলো কিন্তু এইখানে ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে। এইবার হচ্ছে আসছি তালিকা সংশোধনের পদ্ধতি আর হচ্ছে সময়সীমা। তো প্রথমে ইনিউমারেশন ফর্ম অলরেডি মানে বিলি চলছে, প্লাস ফিল আপও চলছে, অনলাইন প্লাস অফলাইন দুটোতেই ফিল আপ চলছে। তো প্রথমে ইনিউমারেশন ফর্মের তথ্যের ভিত্তিতে আগামী 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা মানে ড্রাফট ইলেকটোরাল রোল কিন্তু তারা পাবলিশ করবে ইলেকশন কমিশন। যাদের ভোটার এন্ট্রি 2002 সালের তালিকার সঙ্গে মেলেনি বা লিঙ্ক করা যাবে না, পসিবল হবে না, সেই সমস্ত ভোটারদের একমাত্র নোটিশ পাঠাবে ইআরও। ভালো করে বুঝবেন, 2025-এর ভোটার লিস্টের সাথে যাদের 2002 সালের ভোটার তালিকা কোনোভাবে ম্যাচ অথবা ম্যাপিং অথবা লিঙ্ক করাতে পারবে না বা কোনো সিমিলারিটি পাবে না, তাদেরকে ইআরও কিন্তু নোটিশ পাঠাবে। নোটিশ পাওয়ার পর সেই ব্যক্তিকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। সেইখানে নির্ধারিত 11টা ডকুমেন্টস অলরেডি আগেই আলোচনা করা হয়েছে। কি 11টা ডকুমেন্টস যদি না জেনে থাকেন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিচ্ছি, আই বাটনে দেবো, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন এবং এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি। সেই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা প্রুফ নিয়ে ইআরওকে দেখাতে হবে। ক্লিয়ার? এর পরের পয়েন্ট কি বলছে, ইআরও মূলত জানতে এটাই চাইবে যে 2002 সালে ওই ভোটার বা তার মা বাবা কোথায় ছিল বা আদৌ ছিল কি না তার মা বাবা। ঠিক আছে? 5 নম্বর কি, এই নোটিশ হিয়ারিং বা ভেরিফিকেশান পর্ব 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে। তারপর সমস্ত যাচাই পর্ব মিটিয়ে 7ই ফেব্রুয়ারি পাবলিশ হবে ফাইনাল ইলেকটোরাল রোল মানে ফাইনাল ভোটার লিস্ট। ঠিক আছে? এরপরে কতগুলো কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন বাট নট সিলি কোশ্চেন না, সিম্পল কোশ্চেন, সেগুলো অনেকেরই মানে ডাউট ছিল। প্রথমেই যে ডাউট, সব থেকে বড় ডাউট, ফর্মের মধ্যে আত্মীয়র নাম, কোন জায়গায় আত্মীয়র নাম, যেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্টের উপর বেসিস করে যে দুটো জায়গা ফিল আপ করতে বলা হচ্ছে নিচের দিকে, একটা লেফট একটা রাইট, আইদার লেফট অর রাইট, যে দুটো সেকশন ফিল আপ করতে বলেছে সেখানে আত্মীয়র নাম বলে একটা বা আত্মীয় বলে একটা জায়গা রয়েছে। আমি এখানে ফর্মটা দিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন, আত্মীয়র নাম বলে। সেই জায়গায় কার নাম দেওয়া যেতে পারে এইটা নিয়ে হয়ে গেছে কিন্তু কোশ্চেন। তার কারণ কি, অনলাইনে রিলেটিভ নামের জায়গায় মাত্র 4টে অপশান দেওয়া আছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এছাড়া কোনো অপশান নেই। কাকা, পিসেমশাই, মাসি, ভাইপো, কোনো অপশান নেই। ইভেন সেখানে ওয়াইফ বা হাজব্যান্ড তারও অপশান নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি অফলাইনে আপনি ফর্ম ফিল আপ করছেন তাহলে সেই আত্মীয়র নামের জায়গায় কার নাম মেনশন করতে পারবেন সেটা ক্লিয়ার করে দিয়েছে ইলেকশন কমিশন। 2002 সালের ভোটার তালিকায় যে অভিভাবকের নাম আছে এই ফর্মে মানে এসআইআর ফর্মে, সেই নাম আপনি উল্লেখ করতে পারেন বা ওই ব্যক্তিকে হতে পারে, সেই ব্যক্তির হয়তো সে স্বামী অথবা স্ত্রী। ঠিক আছে? সে স্বামীও হতে পারে বা স্ত্রীও হতে পারে। ঠিক আছে? বা বাবাও হতে পারে, মাও হতে পারে। ঠিক আছে? তো অনলাইনে সেখানে স্বামী অথবা স্ত্রীর কিন্তু অপশান ছিল না বা এখনও নেই। তো সেটা কিন্তু যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নামের সাথে আপনার গার্জিয়ান হিসাবে আপনার যদি হাজব্যান্ডের নাম থাকে, আপনি সেই হাজব্যান্ডের নামটাই সেইখানে মানে ম্যানুয়াল যে ভোটার লিস্ট বা যেটা লিখিত আপনি ফিল আপ করছেন সেখানে আপনি যেটা মেনশন করতে পারেন। সেখানে যে বাবার নামই লিখতে হবে এমন কোনো মানে নেই। 2002 সালের ভোটার লিস্টে গার্জিয়ান হিসাবে যার নাম ছিল আপনি সেটাই সেখানে ক্লিয়ারলি মেনশন করবেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কোন কালি দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কোশ্চেনটা সিলি হলেও অফিসিয়াল কালি হিসেবে ব্লু আর ব্ল্যাক দুটোই চলে। তো আপনি ব্লু অথবা ব্ল্যাক কালি ইউজ করতে পারেন। গ্রিন, রেড বা অন্য এইসব কোনো কালার সেগুলো ইউজ করা যাবে না। ভায়োলেট এইসব কালার ইউজ করা যাবে না। ব্ল্যাক অথবা ব্লু ইউজ করতে পারেন। ডট পেন চেষ্টা করবেন ডট পেন ইউজ করার, জেল পেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তার কারণ জেল পেন দিয়ে আপনি লিখতে পারেন, বাট যদি সেই ফর্মের ওপরে কোনোভাবে আপনার ভুলবশত বা যারা জমা নেবে তাদের ভুলবশত যদি জল পড়ে যায় বা কোনো লিকুইড পড়ে তাহলে কিন্তু পুরো জায়গাটা ফর্মটা বা কালিটা পুরো কিন্তু ছড়িয়ে যাবে, তখন কিন্তু বোঝার উপায় থাকবে না সেখানে কী লেখা ছিল। তো এটা হচ্ছে আমার বক্তব্য বা আমার মতামত যে জেল পেনে ফিল আপটা না করাই ভালো, ডট পেনে ফিল আপ করলে সব থেকে বেটার। এইবার আসছে যে ছবিটা যেটা বসাতে হবে বা ছবি যেটা আঠাতে আটকাতে বলেছে, সেই ছবির ব্যাকগ্রাউন্ড কী হবে। অফিসিয়ালি ছবির ব্যাকগ্রাউন্ড মানে ব্লু বা স্কাই থাকে, অনেকে আবার মানে অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড গ্রে কালারও করে অনেকে। তো এছাড়াও যেটা সাদা সেটাও থাকে। তো
যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি আপনি ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন যে নীল বা সাদা এই দুটো ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি ছবি থাকে তাহলে খুবই ভালো। আর যারা সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন তাদের ক্ষেত্রে আরও ভালো, তার কারণ সাদা এমনই একটা কালার, আপনি যেরকমই ড্রেস পরুন না কেন সাদা ছাড়া সমস্ত কালারই কিন্তু সেইখানে জিনিসটা আপনাকে পুরো পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে সাদা ব্যাকগ্রাউন্ডটা। এইবার যদি আপনি বলছেন যে আপনার কাছে নীল ব্যাকগ্রাউন্ডের ছবি আছে, সেগুলো ইউজ করতে পারেন, সেটা কোনো সমস্যার কিছু নেই, বা তাতে করে কোনো ফর্ম বাদ দেওয়া যাবে না। বাট একটা জিনিস খেয়াল করবেন, এইসব এসআইআরের ফর্ম ফিল আপের জন্য অনেকে সেলফি তুলে নিয়ে চলে আসে যে সেলফি থেকে পাসপোর্ট বানাবে, তো সেই জিনিসটা না করাই ভালো। সেলফি ছবিকে পাসপোর্টে কনভার্ট করে সেই জিনিসটা না করাই ভালো। পাসপোর্ট মানে পাসপোর্ট ছবি, অফিসিয়াল পাসপোর্ট ছবি যেটা হয় সেটা তুলে সেখানে বসানো ভালো, তার কারণ সেখানে পরিষ্কার বলে দিচ্ছে রিসেন্ট পাসপোর্ট ছবি, ঠিক আছে। তো লাস্টে আরেকটা ছোট আপডেট আছে, যে আপডেটটা হয়তো আপনারা সবাই পাননি বা কিছু ব্যক্তি পেয়েও থাকতে পারেন। মৃত ব্যক্তিদের আধার তথ্য সংশ্লিষ্ট রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিককে দিতে বলেছে নির্বাচন কমিশন। আধার কর্তৃপক্ষকে এই নিয়ে নির্দেশ দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন। এ রাজ্যের 33 থেকে 34 লক্ষ মৃত ব্যক্তির আধার নাম্বার কমিশনকে দিয়েছে সেই ইউআইডিআই সংস্থা। এছাড়া 13 লক্ষ মানুষ, এমনও 13 লক্ষ মানুষ আছে যাদের আধার কার্ডই নেই। তো কমিশন সূত্রে খবর, এই যে ডেটা বা এই যে তথ্য, এই তথ্য কাজে লাগবে এসআইআরের যে ড্রাফট ইলেকটোরাল রোল যেটা পাবলিশ হবে তার পরে। এসআইআরের এই ফর্মটা জমা নেওয়ার পরে যে ড্রাফট ইলেকটোরাল রোল, যেটা ফাইনাল নয়, ড্রাফট ইলেকটোরাল রোল যখন পাবলিশ হবে তারপরে ভেরিফিকেশনের সময় এই ডেটাটা কাজে লাগবে। যদি দেখা যায় কোনো মৃত ব্যক্তির নামে ইনিউমারেশন ফর্ম জমা হয়ে গেছে, তবে যিনি জমা করেছেন তাকে কিন্তু ডেকে পাঠানো হবে। কে ডেকে পাঠাবে? ইয়ারও ডেকে পাঠাবে। ইয়ারও জানতে চাইবে যে ব্যক্তি যদি মারা গিয়ে থাকে বা ব্যক্তি যদি মৃত হয়ে থাকে তার ফর্মটা কেন ফিল আপ করা হলো বা কোন বেসিসে ফর্মটা ফিল আপ করা হলো, ঠিক আছে। এইবার বিষয় হচ্ছে, এছাড়াও আরেকটা কোশ্চেন যেটা সবার ছিল, এতদিন ধরে করে আসছিলেন, অনলাইনে এসআইআরের ফর্ম ভরলে পরে বা অনলাইনে এসআইআরের ফর্ম জমা করলে পরে সেখান থেকে কোনো রকম কোনো রিসিপ্ট পাওয়া যাচ্ছে না বা কোনো রকম কোনো প্রুফ থাকছে না যে আমি এসআইআরের ফর্মটাকে ফিল আপ করেছি। তো বন্ধুরা, গতকাল বা গত পরশু থেকে অনলাইনে এসআইআরের ফর্ম ফিল আপ করলে আপনাকে ছোট একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু তারা অটো জেনারেট করে দিয়ে দিচ্ছে। সেটাকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারেন অ্যাজ অ্যান এভিডেন্স হিসাবে যে আপনি অনলাইনে এসআইআরের ফর্ম ফিল আপ করেছেন। কেমন দেখতে হবে সেটা ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন যে অনলাইনে এসআইআরের ফর্ম ফিল আপ করার পরে একদম লাস্টে যে যখন সাকসেসফুলি সাবমিট করা হচ্ছে তখন কিন্তু এই ধরনের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আবারও বলছি, যারা অফলাইনে ফিল আপ করছেন তাদের অনলাইনে ফিল আপ করার দরকার নেই, যারা অফলাইনে ফিল আপ করতে পারছেন না বা কোনো প্রবলেম আছে তারা অনলাইনে আপনারা ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকে মোটামুটি এই কটা বিষয় নিয়েই বলার ছিল। তো এই কটা ইনফরমেশনই আমার কাছে এসেছিলো, তো মনে হলো এই কটা নিয়েই আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি লম্বা করেছি না। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও তৈরি করার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।